যখন হাঁটি তখন আমার ব্রেন চলে, আমি যদি না হাঁটি আমার ব্রেন চলে না। এই তো ভারী মুশকিল। ব্রেন কি আলাদা করে হাঁটবে নাকি? একটা মানুষের সঙ্গে তো মানুষের তার পুরো শরীরটাই তো একসঙ্গেই হাঁটবে। তার পা আছে, তার উপরে শরীর রয়েছে, তার উপরে মস্তিষ্ক রয়েছে, তো মানুষ একসঙ্গেই হাঁটবে, সেটাই স্বাভাবিক। উনি কি কোন হাঁটার কথা বলেছেন আমি জানি না। দেখুন, উনি যদি মনে করেন যে হাঁটলে তবে ব্রেন চলবে, তাহলে কি মানে উনি ওই 14 তলায় কি হেঁটে বেড়ান সব সময়? না কোনো মিটিং এ সব অবশ্য উনি যা করে বেড়ান ওই মঞ্চের উপর থেকে, আমি যখন হাঁটি না আমার ব্রেন তখন হাঁটে না। তাহলে বসে বসে যা যত ডিসিশন নিয়েছেন সবই মানে ভুল ডিসিশন। উনি নিজেই তো প্রমাণ করে দিচ্ছেন উনি যা ডিসিশন নিয়েছেন বসে বসে, বা যখন ওই ধরুন মিটিং করে, তাহলে সেই সমস্ত মিটিং গুলো ধরুন বিদেশি প্রতিনিধি এলো বা প্রশাসনিক মিটিং করছেন বসে বসে, ধরুন অপর প্রান্তে একজন আইএস আধিকারিক বসে, আইএস অফিসার বসে, তাহলে তার সঙ্গে যখন বসে মিটিং করছেন তখন তাহলে মানে মস্তিষ্কহীন ভাবে মিটিং করেন। এই সমস্তই আসলে উনি এই সমস্ত লাইট কথাবার্তা বলে উনি যেটা করতে চাইছেন সেটা হচ্ছে মুখ্যমন্ত্রীর যে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ সেটাকে একটু লাইট করে দিতে চাইছেন। উনি এটাই চান যে এই যে ধরুন আপনি আমাকে প্রশ্ন করছেন, এই যে বিতর্কটা উস্কে দিলেন, দিয়ে উনার যে আসল দায়িত্ব সেটিকে উনি পালন করবেন না বা করছেন না, সেটা যাতে জনগণের কাছে প্রতিভাত না হয় সেই জন্য এই ধরনের লাইট কথাবার্তা বিতর্ক যাতে সৃষ্টি হয় সেই ধরনের কথাবার্তা বলেন। 2 বছর এমের যে ক্লাস থাকে, আমি তার মধ্যে 1 বছর ক্লাস করেছিলাম লুকিয়ে লুকিয়ে। আমার পরিচয় তখন কেউ জানতে পারেনি। আমি যখন এলএলবিও করেছি তখন আমার পরিচয় কেউ জানতে পারেনি। দেখুন, রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি ভুলে যাচ্ছেন মাঝে মাঝে যে তিনি মুখ্যমন্ত্রীর পদে বসে আছেন, তিনি মনে করছেন এখনো তিনি বিরোধী নেত্রী রয়েছেন। আচ্ছা, এই যে ভিকটিম কার্ড, এটা আর কতদিন ইউজ করবেন আপনি? ওই সিপিএম কে দায়ী করে আর কতদিন রাজনীতি করবেন? আপনি অনেক দিন ধরে মুখ্যমন্ত্রী রয়েছেন, আপনার বোধহয় স্মৃতিভ্রংশ ঘটছে। আপনি 2011 সাল থেকে মুখ্যমন্ত্রী, আর ওই সিপিএম এর মার গোটা দেহ জুড়ে আমার ক্ষত চিহ্ন রয়েছে, এ এই সমস্ত বলে আর কতদিন চলবে? হাড় চুরচুর হয়ে গেছে, মাথায় আঘাত করেছিল, আমার দেহের আমি জীবন্ত লাশ, এসব বলে টলে আর বেশি দিন রাজনীতি চলতে পারে? ধন সম্পত্তি মানুষের জীবনের সম্পদ নয়, মানুষের জীবনের সম্পদ হচ্ছে মনুষ্যত্ব এবং তার সুস্বাস্থ্য। এই দুটো নজর রাখবেন। উনি তো বাড়ির লোককে প্রথমে বোঝাতে পারছেন না, আর উনি নিজে বুঝতে পারছেন না যে এত ধন সম্পত্তি নিয়ে কি হবে। এটা তো উনি যদি বোঝা যান এবং ওনার বাড়ির লোক বা ওনার দলের লোককে বোঝাতে পারেন, সব থেকে বেশি উপকৃত হবে পশ্চিমবঙ্গের মানুষ। যে এত ধন সম্পত্তি নিয়ে কি হবে, কালীঘাটের ওই যে 3টে রাস্তা, ওই এলাকার 3টে রাস্তার উপরে 35টা প্লট নিয়ে কি হবে? যে আপনি মনুষ্যত্ব দিয়ে রাজনীতি করুন, কিন্তু দুর্ভাগ্য হলো সেটাই, এটাই যে আপনি মনুষ্যত্ব দিয়ে রাজনীতি করছেন না, আপনার যে রাজনৈতিক মনুষ্যত্ব বোধ এটা হারিয়ে ফেলেছেন। যদি ফিরদৌস চার্জ গঠন হলো কালীঘাটের কাকু সহ 52 জনের নামে, কার্যত আমি বলছি যে বিষয়টা নিয়ে কথা বলবো, লিপস অ্যান্ড বাউন্সের নামে চার্জ গঠন হলো, কিন্তু লিপস অ্যান্ড বাউন্সের কালীঘাটের কাকু ছাড়া তো আর কেউ দেখা গেল না নিয়োগ দুর্নীতিতে। দেখুন, ইডি তারা প্রেস রিলিজ করেছিল, ইডি তাদের অফিসিয়াল একটি সমাজ মাধ্যমে তাদের অফিসিয়াল লিংক থেকে প্রেস রিলিজ করে জানিয়েছিল এই কালীঘাটের কাকু, লিপস অ্যান্ড বাউন্স এবং লিপস অ্যান্ড বাউন্সের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ আধিকারিকের নাম, যিনি একজন এমপিও বটে তৃণমূল কংগ্রেসে। আমরা সত্যি সত্যি অবাক হয়ে যাচ্ছি যে এখনো পর্যন্ত তাকে কেন ডাকছে না। একবার ডাকার পরে কি ভুলে গেলেন? এই কোথা বাইরে চলে গেছিল, সেখান থেকে ডেকে আনলেন, তারপরে কি ভুলে গেলেন? তাহলে সেই যে এত দ্রুততার সঙ্গে একটা প্রয়োজন ছিল, আজকে কেন প্রয়োজন নেই? আমি তো এই প্রশ্ন ইডি কেও করবো, এই প্রশ্ন সিবিআই কেও করব, যে আপনারা যে তদন্ত করছেন তদন্ত প্রক্রিয়া দেখুন, এই প্রাথমিকের তদন্ত, শুধু কালীঘাটের না, এই প্রাথমিকের তদন্ত প্রক্রিয়াটি যে মামলার সাপেক্ষে হয়েছিল সোমেন নন্দীর মামলায়, সেই মামলা নিয়ে বহুবার এই কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট দৌড়তে হয়েছে। অথচ এই যে তদন্তকারী সংস্থা তারা তদন্ত করছে, ওই একবার ডাকলো, ডাকার পরে তারা একেবারে শীত ঘুমে চলে গেল, এটা একেবারেই কাঙ্ক্ষিত নয়। তদন্ত একটি এক্সিকিউটিভ ওয়ার্ক এবং এর এর প্রপার এক্সিকিউশন তদন্তকারী সংস্থা। আমি কারোর কপালে টিপ পরিয়ে দিলাম বা কপালে ছোপ দিয়ে দিলাম,
আর তিনি বৈধ হয়ে গেলেন, বা বিকাশবাবু কারোর মাথায় হাত দিয়ে দিলেন আর সে বৈধ হয়ে গেল, এ তো হয় না। বলছি ফিরদৌস দা, কতজনের চাকরি যেতে পারে? এসএসসি কি হলফনামা দিয়েছে সুপ্রিম কোর্টে, এক্সাক্ট কত ফিগার, আর আপনাদের কত ফিগার? দেখুন, আমি এখনই আমাদের কত ফিগার এই নিয়ে মন্তব্য করছি, কিন্তু এসএসসি বোর্ড তাদের ফিগার তারা যা এখনো পর্যন্ত দিয়েছেন, আমি যতটুকু বুঝেছি, এসএসসি বলছে 5,485, বোর্ড বলছে 5,189, অর্থাৎ তাদের নিজেদের মধ্যেই যে সংখ্যা তার পার্থক্য রয়েছে, তারতম্য রয়েছে। তারা রেকমেন্ডেটরি অথরিটি, তারা 5,485 অ্যাকর্ডিং টু মি, আর বোর্ড বলেছে 5,189। দুটো তথ্যের মধ্যে মিল নেই। অথচ এসএসসি রেকমেন্ডেটরি অথরিটি, বোর্ড হচ্ছে সেই রেকমেন্ডেশনের উপর ভিত্তি করে অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করা, অর্থাৎ অ্যাপয়েন্টিং অথরিটি। যদি রেকমেন্ডেশন লেটার ইস্যু না হয়, তাহলে কখনোই অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু হতে পারে না। এবার এসএসসির তথ্য অনুযায়ী এই 5,485 জন শুধুমাত্র রেকমেন্ডেশন করেছে না, তারা বলছে এই 5,485 জন অ্যাপয়েন্টমেন্টও পেয়েছে। আবার অথচ বোর্ড বলছে যে না, 5,189। এসএসসি তারা যে যে হেডে মনে করছেন ইলিগালিটিস হয়েছে, যেমন র্যাঙ্ক জাম, আউট অফ প্যানেল আর ওএমআর, এর বাইরেও অনেক আইডেন্টিফাইড দুর্নীতি রয়েছে। যেমন ধরুন, যত সংখ্যক ভ্যাকেন্সি, তার থেকে অনেক বেশি রেকমেন্ডেশন লেটার ইস্যু হয়েছে। সেটা কিন্তু এসএসসি থেকে রিফ্লেক্টেড হবে না, সেটা তারা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। আচ্ছা, যদি প্রেয়ার অ্যাপয়েন্টমেন্টে না থাকতো, তাহলে কি করে শেতাবুদ্দিনের মামলায় ওই যারা ওই ধর্ণা মঞ্চে বসেছিল, আমি নাম করে বলে দেবো, ইলিয়াস সহ চাকরি পেয়েছেন? কি করে চাকরি পেতেন? কে চাকরি দিয়েছিল? সেই সময় বিচারপতি ছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তিনি কাউন্সিলিং এর নির্দেশ দিয়েছিলেন, চাকরি পেয়েছেন। আজকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ভালো লাগছে যে ওই রায় দিয়েছিলেন। এরাই তখন গালাগালি করতো, আজকে ভালো লাগছে না। আজকে বলছেন বিচারপতি গঙ্গোপাধ্যায় যেটুকু বাতিল করেছিল সেটুকু হলেই হবে, ওর বাইরেও আরো অনেক পরবর্তীতে আইডেন্টিফাইড হয়েছে যে এই যে এক্সেস ভ্যাকেন্সি, পরবর্তীতে তথ্য উঠে এসছে। এই যে ওএমআর শিট পাবলিকেশন, আমরা তো চাইছি ওএমআর শিট পাবলিশ হোক, এবং আমি বিশ্বাস করি প্রতিটি যোগ্য বৈধ চাকরি প্রাপক বা চাকরি প্রার্থী যারা রয়েছে, তারা প্রত্যেকেই ওএমআর শিট পাবলিকেশন চান। আমরা চেয়েছি, কারা সুপ্রিম কোর্টে গিয়ে স্টে করিয়েছিল। আচ্ছা, এখন তো অনেকেই বলছেন যে সিবিআই এর তথ্য সঠিক, বলছেন। হ্যাঁ, কে বলছে না সিবিআই এর তদন্ত করে উঠে আসা তথ্য সঠিক? ওএমআর শিট সঠিক, তা কে বলছে না? সিবিআই এর যে সংগৃহীত ওএমআর শিটটি সঠিক নয়, তা কে বলছেন? আমরা তো বলছি সঠিক। আদালতে দাঁড়িয়ে কে বলছে না? কারা বলছে না জিজ্ঞাসা করবেন, কারা কারা বলছে না। ফিরদৌস শামীম সহ, বিকাশ রঞ্জন ভট্টাচার্য সহ যারা যারা বলছেন যে এই ওএমআর শিট সঠিক, আমরাই উল্টে প্রমাণ করা, মানে প্রাণপণ চেষ্টা করছি যে ওই ওএমআর শিটটি সঠিক। কেউ নিশ্চুপতা দিয়ে সমর্থন করছেন তাদের যে আসলে ওই ওএমআর শিটটি বেঠিক, যারা ঘুর পথে চাকরি করেছে। আপনি অপকর্ম করবেন আর আইনজীবীদের দোষ হবে? আপনার পক্ষ থেকেও তো, মানে এই যে সরকারের পক্ষ থেকে বা যারা ধরুন নিজেদের বৈধ বা অবৈধ ক্লেম করছেন, তাদের পক্ষ থেকে আইনজীবী অ্যাপিয়ার করেন, কিন্তু তাদের অপমান। আইনজীবী কোনো দুষ্কর্ম করে না, বা আইনজীবীরা এই দুষ্কর্মের সঙ্গে যুক্ত নয়। কুণাল বাবু বা তার দলের আমি সত্যি সত্যি দৈন্যতা দেখছি, এদের বিচারালয় সম্পর্কেও ন্যূনতম ধারণা নেই। দেখুন, কোনো আইনজীবীর জন্য মামলা ঝুলতে পারে না, আর কোনো আইনজীবী চাইলেই নিয়োগ প্রক্রিয়া আটকে দেবেন, কোনো সারবত্তাহীন একটি কথা আদালতে বলে নিয়োগ প্রক্রিয়া আটকে যাবে, সকলের চাকরি চলে যাবে, এই বোধ বুদ্ধি নিয়ে যদি রাজনীতি করেন, এর থেকে নির্বোধতার পরিচয় আর কিছু হতে পারে না। আমি বলবো, এত নিজেকে নির্বোধ হিসেবে সমাজের সামনে তুলে ধরবেন না। সমাজের সাধারণ মানুষ তারা জানেন যে আইনজীবীর ভূমিকা কি একটি মামলার ক্ষেত্রে, যারা মামলাকারী তাদের ভূমিকা কি, বিচারপতিদের ভূমিকা কি। একজন আইনজীবী
মামলাকারী পক্ষের হয়ে বা তার অপোনেন্টে তার বিপক্ষে মামলা করতে পারে। উভয় পক্ষের আইনজীবী থাকেন, তারা তাদের আইনসঙ্গত যুক্তি আদালতের সামনে রাখেন, আদালত যেটিকে গ্রহণযোগ্য যুক্তি বলে মনে করেন তার সাপেক্ষে রায় প্রদান করেন। আদালত কিন্তু সমস্ত পক্ষের কথাবার্তা শোনেন। এই কথা বলার মাধ্যম দিয়ে কুণাল বাবুরা আসলে আদালতকে অপদস্থ করছেন, আদালতের যে মান সম্মান সেটা ভুল লুণ্ঠিত করছেন, আইনজীবীদেরও মান সম্মান ভুল লুণ্ঠিত করছেন। দেখুন, আমরা শুধুমাত্র গিয়ে বলে দিলাম আর একটি মামলায় নির্দেশ পেয়ে গেলাম, এ তো আদালতের অবমাননা, এ তো উনাদের পক্ষ থেকেও যারা যে সমস্ত আইনজীবীরা অ্যাপিয়ার করেন তাদেরও অবমাননা। তারাও তো তাদের কথাবার্তা রাখেন। আপনি অপকর্ম করবেন আর আইনজীবীদের দোষ হবে? আপনার পক্ষ থেকেও তো মানে এই যে সরকারের পক্ষ থেকে বা যারা ধরুন নিজেদের বৈধ বা অবৈধ ক্লেম করছেন তাদের পক্ষ থেকে আইনজীবী অ্যাপিয়ার করেন, কিন্তু তাদের অপমান। আইনজীবী কোনো দুষ্কর্ম করে না বা আইনজীবীরা এই দুষ্কর্মের সঙ্গে যুক্ত নয়। দুষ্কর্মের সঙ্গে যুক্ত হচ্ছে হয় সরকারি ক্ষমতায় যারা রয়েছেন, বিভিন্ন সরকারি আধিকারিক, রাজনৈতিক নেতৃত্ব, তারা দুষ্কর্ম করছেন, আর যারা দুষ্কর্মের সঙ্গে জড়িয়ে পড়ছেন তারা এই যে তদন্ত হচ্ছে সেই তদন্তের আওতাধীন হচ্ছেন। বৈধ অবৈধ কে কে ডিস্টিংগুইশ করবে? আইনজীবী ডিস্টিংগুইশ করে দেবে? মানে আমি কারোর কপালে টিপ পরিয়ে দিলাম বা কপালে ছোপ দিয়ে দিলাম আর তিনি বৈধ হয়ে গেলেন, বা বিকাশবাবু কারোর মাথায় হাত দিয়ে দিলেন আর সে বৈধ হয়ে গেল, এ তো হয় না। কে করবে? এসএসসি কে করতে হবে, বোর্ড কে করতে হবে, স্টেট কে করতে হবে। দিনের পর দিন তারিখ পে তারিখ হচ্ছে, আপনারা আপনাদের ফিস বুঝে পাচ্ছেন, কিন্তু সাধারণ মানুষ রাস্তায় রয়েছে। দেখুন, সাধারণ মানুষ রাস্তায় বসিয়েছে কারা? আইনজীবীরা। তারা কি ফিস পাবেন কি পাবেন না সেটা নিয়ে কুণাল বাবুদের অত ভাবনা চিন্তা না করলেও হবে। আমাদের সাধারণ মানুষের প্রশ্ন অন্য, যে এই অবৈধ কাজ করার পরে, দুর্নীতিমূলক কাজ করার পরে সাধারণ মানুষের ট্যাক্সের টাকা কত খরচা করে এই তদন্ত প্রক্রিয়া আটকাতে গেছিলেন, রাজ্য সরকার কত খরচ করেছেন এই বিভিন্ন মামলায়। এই সিবিআই তদন্ত, আজকে তো অনেকে বলছেন যে সিবিআই উদ্ধার করেছে ডাটা, সিবিআই এর ডাটাকে বৈধতা প্রদান করতে হবে। কেউ তো বলছেন না, আদালতে দাঁড়িয়ে বলেছেন। আর সিবিআই এই তদন্ত আটকাতে, এই বৈধ ডাটা যারা কালেক্ট করেছে তাদের তদন্ত আটকাতে কত টাকা রাজ্য সরকার খরচ করেছে আপনার আমার ট্যাক্সের টাকা। আর তদন্তকারী সংস্থা তদন্ত করে, আজকে ধরুন 50 জনকে খুঁজে পেলেন, কালকে 60 জনকে খুঁজে পাবেন, তারপর দিন হয়তো 100 জনকে খুঁজে পাবেন। সেটা একটা নিরন্তর প্রক্রিয়া। সিবিআই তো একটা তদন্তকারী সংস্থা, কিন্তু এই সিলেকশন প্রসেস তো কন্ডাক্ট সিবিআই করেন না। যারা এই সমস্ত কথাবার্তা তুলছে, মানে যতদূর আমি জানি আপনারা নিজেদের খরচে সুপ্রিম কোর্টে যান, ফ্লাইটের খরচা, এমনকি বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সবাই আপনারা যে যার। তাহলে এই ধরনের যে কথাবার্তা হচ্ছে, বা বলছে আগে অভিজিৎ গাঙ্গুলির নির্দেশে যে 65 জন চাকরি পেয়েছে, কার্যত তারাও তো সেইভাবে আপনাদেরকে ফিস দেয়নি, কিন্তু আমি বলছি এই কথাটা বাইরে রটাচ্ছে কারণ। দেখুন, এটা আমি বলতে পারি এটা একটা রাজনৈতিক ষড়যন্ত্র। যারা বলছেন তারা এক্স্যাক্টলি সেটাই, মানে যেটা বলছেন সেটা সঠিক। ইভেন যারা রাস্তায় দাঁড়িয়ে বলছে তারাও সঠিক বলছেন। কেন বলছেন? তারা বুঝেছেন যেটা রাজনৈতিক ষড়যন্ত্র, কিন্তু তারপরেও তারা মুখ খুলে বলতে পারছেন না যে প্রকৃত রাজনৈতিক ষড়যন্ত্র কে করছে। দেখুন, দুর্নীতি করলো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, দুর্নীতি করলো এসএসসি বোর্ড, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটি কথাও তারা বলতে পারছেন। তার কারণ তারা রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হচ্ছেন। দেখুন, এই যে মামলা যদি না করতো, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে নিজে এসে একেবারে নিষ্পাপ শিশুর মতো সকলের সামনে বলে দিত, আমরা যদি মামলা না করতাম, আদালতের দ্বারে যদি প্রতিষ্ঠা না করতে পারতাম, তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় নিষ্পাপ শিশুর মতো এসে ধর্মতলার মোড়ে বলে দিত যে 5000 ইললিগাল অ্যাপয়েন্টমেন্ট রয়েছে? আজকে এসএসসি বলছে না, এসএসসি নিষ্পাপ মনে বলতো। দেখুন, সামাজিক দায়বদ্ধতা প্রত্যেকের রয়েছে। সবাই যদি ভাবেন আমারটা আমি বুঝে নেব, বাকি যাক ভাঁড়বে,
তাহলে কিন্তু সামাজিক দায়বদ্ধতা পালন হয় না, তাহলে জানবেন আপনিও ভাড়বে যাবেন। এটা করেই তো বেসিক্যালি আপনি দেখেছেন, ও আমার পাশের বন্ধুটি রাখাটা জমা দিয়ে চাকরি পাচ্ছে, পাক আমি তো পেলে হবে। আপনারও সামাজিক দায়বদ্ধতা ছিল। মানে আমি বলছি 15 তারিখ মামলার মানে আপনারা যা জানা যাচ্ছে এখনো পর্যন্ত শেষ শুনানি হবে? এখনো সেটা বলা যায় না, তার কারণ শুনানি সেদিন, হ্যাঁ অবভিয়াসলি, কারণ হচ্ছে যারা এসএলপি দাখিল করেছিলেন তারা বেশিরভাগ জনই বলেছেন। আমি মনে করি এই মামলায় খুব বেশি শুনানি করার স্কোপও নেই, কারণ এই মামলায় একটা জিনিসই দেখবে, হোয়েদার সেগ্রিগেশন সম্ভব নাকি সম্ভব নয়। সেগ্রিগেশন যদি সম্ভব হয় তাহলে যতজন যোগ্য বলে প্রমাণিত হবে তাদের চাকরি থাকবে বা যোগ্য এবং বৈধ, আর যার যদি সেগ্রিগেশন সম্ভব না হয় তাহলে পুরো প্যানেল সেটি বাতিল হবে। এবার একটা কথা অনেকেই ভুল ভাবছেন যে প্যানেল বাতিল হওয়ার অর্থ এই যে কারোর কোনো অধিকার থাকলো না, না। প্যানেল বাতিল হয়ে আপনি যদি ধরুন এই প্যানেলের মধ্যে 100 জন অবৈধ অবৈধ চাকরি প্রাপক রয়েছে, ওই প্যানেলটা কি করে সাবসিস্ট করবে, ওই প্যানেলটা কি করে থাকবে? ওই প্যানেলটা নতুন করে প্যানেল তৈরি না করলে ওই 100 জনকে বাদ দিয়ে তাদের জায়গায় কারা পেতে পারতো সেটা না ঢুকিয়ে কি করে মানে ওই প্যানেল রেখে দেবে? মানে মানে আপনারা কি প্রত্যাশা করেন, আপনারা কি প্রত্যাশা করেন যে আমরা গিয়ে বলবো যে ওই সাদা খাতার মাস্টারদের রেখে দাও, ওই যারা র্যাঙ্ক জাম করে পেয়েছে, যারা আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল পেয়েছে, আউট অফ দ্য প্যানেল পেয়েছে, ওদের প্রত্যেককে রেখে দাও, এক্সেস ভ্যাকেন্সি রয়েছে ওদের প্রত্যেকে পেয়ে যাও? তারা হয় তৃণমূল কংগ্রেসের এমএলএ অথবা এমপি। দেখুন, তৃণমূল কংগ্রেসের এমএলএ এমপি তৃণমূল কংগ্রেসের নেত্রীকে একটু আর কি ওই তেল মেরে দেওয়া আর কি। যাই বলুন না কেন, রাজ্যের মুখ্যমন্ত্রীর কাজ কি শুধুমাত্র ওই ছাত্রছাত্রীদের মিট করে আর এই তার দলের ওই শিল্পী এমএলএ এমপিদের খুশি করা, নাকি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাজ রাজ্যের সাধারণ ছাত্রছাত্রী তাদের মুখে হাসি ফোটানো, তাদের এই যে শিক্ষার শেষে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করার মাধ্যম দিয়ে? এই রাজ্যে কর্মসংস্থানের বর্তমান পরিস্থিতি কি? কি সরকারি ক্ষেত্র কি বেসরকারি ক্ষেত্র? সরকারি ক্ষেত্রে চাকরি প্রায় নেই। অভিভাবক আমরা পেলে খুব খুশি হতাম আমাদের সময় যদি মুখ্যমন্ত্রী এইভাবে মিট করতো বা কথা বলতো। আচ্ছা, তারা কোন সময় পড়াশোনা করেছেন? রাজ্যের মুখ্যমন্ত্রী যদি প্রতিটি ছাত্রছাত্রীদের সঙ্গেই মানে মিট করেন, তাদের মুখ্যমন্ত্রীর কাজটি তার করতে পারবে না। তার কাজ হোক তাহলে প্রতিটি স্কুলে স্কুলে ঘুরে বেড়ানো, স্কুলে মানে প্রতিটি ডিস্ট্রিক্টে ডিআইএর রাখার দরকার কি আর এসআই রাখার দরকার কি? রাজ্যের মুখ্যমন্ত্রীকে পাঠিয়ে দেওয়া হবে স্কুলে স্কুলে ঘুরে বেড়াবে, তাহলেই হয়ে যাবে রাজ্যের পরিচালনা। এই যদি আন্ডারস্ট্যান্ডিং থাকে এবং তারা যদি তৃণমূল কংগ্রেসের এমএলএ এমপি হয় তাহলে খুব স্বাভাবিক ভাবে এই রাজ্যটা এইভাবেই চলবে। তো রাজ্যের মুখ্যমন্ত্রী নিশ্চিতভাবেই ছাত্রছাত্রীদের সঙ্গে মিলিত হবেন। আর আগের মুখ্যমন্ত্রীরা মিলিত হতেন না, এই চিন্তা ভাবনা ওদের কোথা থেকে এলো আমার সত্যি জানা নেই। যে আগের মুখ্যমন্ত্রীরা কোনোদিন মিলিত হতেন না আর এই মুখ্যমন্ত্রী একমাত্র মিলিত হচ্ছেন, বিষয়টি এরকম নয়। আর রাজ্যের মুখ্যমন্ত্রীর একমাত্র কাজ ছাত্রছাত্রীদের মিলিত হওয়া না, ছাত্রছাত্রীদের যাতে প্রপার এডুকেশন পায় তার ব্যবস্থা দিয়ে তৈরি করা, এবং যাতে তারা ছাত্র অবস্থা যখন তাদের শেষ হবে, অর্থাৎ তারা যখন পড়াশোনা শেষ করবেন তাদের যাতে প্রপার কর্মসংস্থান পান সেটা এনশিওর করা। তো রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী সেটা কি করছেন? রাজ্যের ছাত্রছাত্রীদের বরঞ্চ সঠিক পাঠ না পায় তার ব্যবস্থা দিয়ে করছেন, সাদা খাতার মাস্টার তো স্কুলে পাঠাচ্ছেন। এই যদি রাজ্যের মুখ্যমন্ত্রীর অবস্থা হয়, তার শাসনকালে যদি এই অবস্থা হয় যে রাজ্যের ছাত্রছাত্রীরা সাদা খাতার মাস্টার পাচ্ছে আর মুখ্যমন্ত্রীর গুণগান গেয়ে যাচ্ছেন, কি বললেন ওই দেব সায়ন্তিকা সায়নী, তাহলে খুব স্বাভাবিকভাবে বুঝতে হবে কি মানে যারা বলছেন যে টাকা পয়সা বুঝে চলে আসছি তারা টাকাটা দিচ্ছে কি? আমাকে একবার তাকে আইডেন্টিফাই করে দেন যে আমাকে টাকা দেবে, আমি তার কাছ থেকে গিয়ে টাকা নিয়ে আসবো। দেখুন, এই যে সুপ্রিম কোর্টে যদি এটা বলার বিষয় নয়, যে কোনো আইনজীবী ফিজ নেবেন এর মধ্যে কোনো ভুল নেই। যারা বলছেন তারাও তো আইনজীবী অ্যাপয়েন্ট করিয়েছেন। ইভেন আপনার আমার ট্যাক্সের টাকায় রাজ্য সরকার আইনজীবী অ্যাপয়েন্ট করিয়েছে। আমি তো বলবো রাজ্য সরকার কত টাকা খরচ করেছেন শুধুমাত্র এই ফিরদৌস শামীমদের যুক্তি খণ্ডন করার জন্য। রাজ্য সরকার আপনারও ট্যাক্সের টাকা আমারও ট্যাক্সের টাকা কত টাকা খরচ করেছেন সিবিআই তদন্ত আটকাতে, অন্য সমস্ত কিছু ছেড়ে দিন, বলে যান।
কত টাকা খরচ করছে রাজ্য কখনো শ্বেতপত্র প্রকাশ করবে? প্রথম। দ্বিতীয় হচ্ছে, এই যে ধরুন সুপ্রিম কোর্টে যাচ্ছে, যদি এটা বলার বিষয় না, না শ্বেতাব ফিস দিতে পারে, না লক্ষ্মী ফিস দিতে পারে, তারা কেউ ফিস দেয় না। পারলে তাদের কাছ থেকে গিয়ে জেনে নিয়ে আসবেন। আর এই শ্বেতাবের মামলায় যারা বলছেন, জেনে বুঝে নেওয়া উচিত। এই শ্বেতাবের মামলাতেই তারা অন্য স্থলে আন্দোলন করতেন। এই শ্বেতাবের মামলাতে যদি অ্যাপয়েন্টমেন্ট প্রেয়ার না থাকতো, এই যে বিচারপতিকে গালাগালি করতেন, সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের ফলেই কাউন্সিলিং হয়েছিল, এবং সেই কাউন্সিলিং এর ফলে এই শ্বেতাবুদ্দিনের মামলাতেই সেই নির্দেশ হয়েছিল এবং তারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলেন। যারা বলছেন এই সমস্ত কথা, হয় না জেনে বলছেন অথবা জেনে মিথ্যা কথা বলছেন।